আরে কি কেউ আছে এই ভিড়ে যে সেরার সাথে লড়তে পারবে এবং এটাকে হারাতে পারবে? যদি কেউ হারিয়ে দিল তাহলে তাকে 10 কোটির ইনাম মিলবে। তাহলে রিয়ান্স ভিড়কে চিড়ে সেখানে পৌঁছল এবং বলতে লাগল, আমি লড়ব এই সেরার সাথে, তুমি শুধু আমার ইনাম প্রস্তুত রাখো, আমি এটাকে এক্ষুনি হারিয়ে দেব। আরে ভিখারি কোথাকার, তোর এত হিম্মত, তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? তাহলে চলো, প্রস্তুত হয়ে যাও মরার জন্য। সকালের 4টে বাজছিল। পুরো শহর গভীর ঘুমে ছিল, কিন্তু রিয়ান্সের চোখ খোলা ছিল। তার দুনিয়ায় সকাল সূর্যের রশ্মি দিয়ে নয়, বরং দায়িত্বের ভার দিয়ে হতো। 16 বছরের রিয়ান্স, যার কাঁধ এখনও স্কুলের ব্যাগের জন্য তৈরি ছিল, সেগুলোতে একটা নোংরা ভারী বস্তা ঝুলছিল। সে শহরের সেই গলিগুলো দিয়ে যাচ্ছিল যেখানে লোকেরা তাদের নাক বন্ধ করে নেয়। রিয়ান্স একটা আবর্জনা বাছাইকারী ছিল। তার কাপড় নোংরা ছিল, চুল উল্লম্ব এবং পায়ে ভিন্ন ভিন্ন রঙের ঘিসে যাওয়া চপ্পল। লোকেরা তাকে দেখলে পথ বদল করে নেয়, যেন তার দারিদ্র্য কোনো ছোঁয়াছে রোগ। কিন্তু সেই নোংরা মুখ এবং ছেঁড়া কাপড়ের নিচে একটা শরীর ছিল যা পাথরের মতো শক্ত ছিল। তার কবজি কোনো সাধারণ 16 বছরের ছেলের ছিল না, সেগুলো লোহার রডের মতো মজবুত ছিল। রিয়ান্স আবর্জনার স্তূপে প্লাস্টিকের বোতল খুঁজছিল, কিন্তু তার মন কোথাও অন্যত্র ছিল। তাকে মনে পড়ছিল সেই দিন যখন তার বাড়ি মেডাল এবং ট্রফি দিয়ে ভরা থাকত। রিয়ান্সের বাবা শমশের সিং সেই সময়ের কুস্তি জগতের অপরাজিত বাদশা ছিল। তার নাম শুনলে বড় বড় পেহেলওয়ান অখাড়া ছেড়ে যাওয়ার কথা বলত। রিয়ান্সকে মনে ছিল কিভাবে তার বাবা তাকে তাদের চওড়া কাঁধে বসিয়ে মেলায় নিয়ে যেত, কিন্তু শমশের সিংয়ের শক্তি নিজেই তাদের শত্রু হয়ে উঠল। শহরের একটা দুর্নীতিগ্রস্ত এবং ঈর্ষান্বিত পেহেলবান একটা বড় ম্যাচে ষড়যন্ত্র রচল। কুস্তির নিয়মের বিরুদ্ধে গিয়ে ছল করে শমশেরের রিড়ের হাড়ে এমন আঘাত করা হলো যে সে আর কখনো দাঁড়াতে পারল না। সেই আঘাত শুধু একটা পয়েলওয়ানকে মারেনি, বরং একটা পুরো পরিবারকে মেরে ফেলল। চিকিৎসায় জমা পুঁজি শেষ হয়ে গেল, বাড়ি বিক্রি হয়ে গেল, এবং শেষে লাচারিতায় শমশের সিং দম ছেড়ে দিল। তাদের মৃত্যুর পর মা সুমিত্রাকে এমন ধাক্কা লাগল যে সে অসুস্থ হয়ে পড়ল। অ্যাজমা এবং টিবি জাতীয় রোগগুলো তাকে ঘিরে ফেলল। এখন রিয়ান্সের কাছে দুটো কাজ ছিল: দিনে আবর্জনা বাছাই করে মায়ের ওষুধের ব্যবস্থা করা, এবং রাতে তার বাবার স্বপ্নকে জীবিত রাখা। সূর্য ডুবে যেতেই রিয়ান্স শহরের বাইরে তৈরি একটা পুরানো খণ্ডহর হয়ে যাওয়া অখাড়ায় যেত। সেখানে কোনো আলো ছিল না, শুধু চাঁদের চাঁদনি ভাঙা ছাদ থেকে ছেকে এসে পড়ত। সে সেই ঠান্ডা মাটিকে তার কপালে লাগাত, যেন কোনো মন্দিরে কপাল ঠেকায়। সেখানে তার কোনো কোচ ছিল না, কোনো সাথী ছিল না। তার সাথী ছিল তার দুঃখ এবং তার ছায়া। সে ভারী পাথর তুলত, পুরানো গাছের কাণ্ডে ধাক্কা দিত এবং হাওয়ায় দাঁওপেচ লাগাত। যখন সে মাটিতে পড়ত এবং তাকে চোট লাগত, তাহলে সে কাঁদত না। তাকে তার বাবার আওয়াজ হাওয়ায় শোনা যেত, উঠ রিয়ান্স, দুঃখ দুর্বলতাকে শরীর থেকে বের কর। যতক্ষণ তুমি ভাঙো না, ততক্ষণ তুমি হারো না। একদিন যখন রিয়ান্স বাড়ি ফিরল, তাহলে সে দেখল যে তার মায়ের অবস্থা খুব খারাপ ছিল। সে রক্তের উল্টি করছিল। মা! রিয়ান্স দৌড়ে গিয়ে তাদের ধরল। ব্যাটা, জল! মা কাঁপতে কাঁপতে বলল। রিয়ান্স তাদের জল পান করালো, কিন্তু সে জানত যে জল দিয়ে কাজ চলবে না। ডাক্তার বলেছিল যে যদি শীঘ্রই বড় অপারেশন না হয় তাহলে সে বাঁচবে না। অপারেশনের খরচ লাখাধিক ছিল, এবং রিয়ান্সের বকেটে আজকের উপার্জনের শুধু 40 টাকা ছিল। সে হতাশ হয়ে বাড়ির বাইরে চুবুতরায় বসে গেল। তার চোখ থেকে অশ্রু বয়ে তার নোংরা গালে লাইন তৈরি করছিল। তাহলে কাছ থেকে যাওয়া কিছু লোকের কথা তার কানে পড়ল। শুনেছ তোমরা? 10 কোটি! বাপরে, কিন্তু জিতবে কে? শুনেছি সেরা আসছে। সেরা? সেই জল্লাদ। তাহলে ভুলে যাও, তার সামনে যে দাঁড়ায় সে হাসপাতালেই চোখ খোলে। কোনো পাগলই হবে যে তার সাথে লড়বে। রিয়ান্সের কান খাড়া হয়ে গেল। 10 কোটি! এই অর্থ তার মায়ের জীবন বাঁচাতে পারে। এই অর্থ তাদের কপাল থেকে দারিদ্র্যের কলঙ্ক মুছে দিতে পারে। এই অর্থ তাকে ফিরিয়ে তার হারানো সম্মান দিতে পারে। কিন্তু সেরা রিয়ান্সও তার নাম শুনেছিল। সেরা মানুষ নয়, বরং পশু ছিল। 6.5 ফুটের উচ্চতা, 120 কিলো ওজন এবং পাথরের মতো শরীর। তাকে হারানো অসম্ভব মানা হতো। রিয়ান্স তার পাতলা বাহু দেখল। কি সে সেরার সাথে লড়তে পারবে? তাহলে বাড়ির ভিতর থেকে মায়ের খাসির ভয়ানক আওয়াজ এলো। সেই আওয়াজ রিয়ান্সের হৃদয় হাতুড়ির মতো লাগল। সে তার মুষ্টি বেঁধে নিল। তার চোখে এখন অশ্রু নয়, বরং একটা আগুন জ্বলছিল। ভয় পাওয়ার সময় শেষ হয়ে গেছে, সে নিজেকে বলল।
যদি বাবা থাকত তাহলে কি সে পিছিয়ে যেত? না, আমি শামশের সিংয়ের ছেলে, আমার রক্তে রক্ত নয়, অখাড়ার মাটি দৌড়ায়। পরের দিন শহরের স্টেডিয়াম খচাখচ ভরা ছিল। হাজারো ভিড় শোর করছিল, ধনীদের গাড়ি চকচক করছিল, ঢোল নাগাড়া বাজছিল। এই চকচকের মাঝে একটা ছেলে, যার কাপড় ছেঁড়া ছিল এবং যার কাঁধে একটা নোংরা ব্যাগ ছিল, ভিড়কে চিরে গেটের দিকে এগোচ্ছিল। সিকিউরিটি গার্ড তাকে থামালো। এই আবর্জনা বাছাইকারী, এখানে কোথায় যাচ্ছ? এই জায়গা তোর জন্য নয়, ভাগ এখান থেকে। রিয়ান্স তার চোখ উপরে তুলল। তার চোখে এমন একটা চমক ছিল যে গার্ড এক মুহূর্তের জন্য ভয় পেল। আমাকে ভিতরে যেতে হবে, রিয়ান্স ধীর কিন্তু ভারী আওয়াজে বলল। আমাকে লড়তে হবে। গার্ড জোরে হাসল। লড়তে হবে কার সাথে? ভুকের সাথে? যা বেটা, কোথাও অন্যত্র যা। তাহলে ভিতর থেকে অ্যানাউন্সারের আওয়াজ গুঞ্জল। দেবীদের এবং সজ্জনদের স্বাগত করো, অখাড়ার বাদশাহ অজয় যোদ্ধা শেরার। ভিড়ের শোর আকাশ ছুঁয়ে গেল। রিয়ান্স গার্ডের দিকে দেখল না, সে শুধু ব্যারিকেডের নিচ থেকে বেরিয়ে ভিতরের দিকে দৌড়ে গেল। তাকে থামানো এখন কারো ক্ষমতায় ছিল না। তাকে সামনে মৃত্যু দেখা যাচ্ছিল, কিন্তু সেই মৃত্যুর পিছনে তার মায়ের জীবন দাঁড়িয়েছিল। স্টেডিয়ামের মাঝে ধুলো উড়ছিল এবং সেরা গর্জন করছিল। রিয়ান্স সেখানে দাঁড়িয়েছিল যেখানে তার ভাগ্যের সিদ্ধান্ত হতে চলেছে। সেই মাটির মাঝে সেরা দাঁড়িয়েছিল, একটা বিশালকায় পর্বতের মতো। তার বাহু বটগাছের শিকড়ের মতো মোটা ছিল এবং ছাতি এত চড়া যেন সামনে কোনো দেয়াল দাঁড়িয়ে আছে। সে এখনই একটা নামী পহেলওয়ানকে হাওয়ায় এমন ছুঁড়ে দিয়েছিল যেন কোনো বাচ্চা খেলনা ছুঁড়ে ফেলে। সেই পহেলওয়ান অজ্ঞান হয়ে পড়ল এবং স্ট্রেচারে বাইরে নিয়ে যাওয়া হলো। অ্যানাউন্সারের মাইক কাঁপছিল। কি কেউ আর আছে? কি কোনো মায়ের লাল আছে যে সেরাকে চ্যালেঞ্জ দিতে পারে? ইনাম 1 কোটি টাকা। 1 কোটি! পুরো স্টেডিয়ামে নীরবতা ছড়িয়ে পড়ল। বড় বড় পহেলওয়ান যারা অন্য শহর থেকে এসেছিল তারা তাদের চোখ নিচু করল। সেরার নিষ্ঠুরতা দেখে সবার আত্মা কাঁপল। সেরা অখাড়ার মাঝে দাঁড়িয়ে তার উড়ুতে তাল ঠুকল এবং জোরে হাসল। আরে কি সব পুরুষ মরে গেছে এই শহরে? আছে কেউ যে আমার সামনে দাঁড়াতে পারে? নাকি আমি এই ইনাম না লড়েই নিয়ে যাব? তার হাসিতে এত অহংকার ছিল যে সে হাওয়াকেও চিরে ফেলছিল। নীরবতা এত গভীর ছিল যে সুই পড়ার আওয়াজও শোনা যেত। তাহলে ভিড়ের এক কোণ থেকে একটা পাতলা এবং দৃঢ় আওয়াজ এলো, আমি লড়ব। সবার চোখ সেই আওয়াজের দিকে ঘুরল। সেখানে ভিআইপি স্ট্যান্ড বা পহেলওয়ানদের শিবির থেকে নয়, বরং সাধারণ জনতার ভিড়কে চিরে রিয়ান্স সামনে আসছিল। তার কাপড় ছেঁড়া ছিল, মুখে ধুলো এবং কালি লেগেছিল এবং পায়ে সেই ভাঙা চপ্পল। ভিড় এক মুহূর্তের জন্য হতভাগ হয়ে গেল এবং তারপর পুরো স্টেডিয়াম হাসির ঠাহাকায় গুঞ্জে উঠল। আরে দেখো, আবর্জনা বাছাইকারী এসেছে কুস্তি লড়তে। এই ছেলে, এটা অখাড়া কবারখানা নয়, যা তোর বোতল বাছাই কর। লোকেরা তার ওপর পপকর্ন এবং খালি বোতল ছুটতে লাগল। অপমানের তীর রিয়ান্সের শরীরকে ভেদ করছিল, কিন্তু তার মন লোহার তৈরি ছিল। সে সোজা চলতে গেল এবং অখাড়ার দড়ির কাছে পৌঁছে গেল। সেরা তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল, যেন কোনো সিংহ কোনো মশাকে দেখে। তুমি? সেরা তাচ্ছিল্য করে জিজ্ঞাসা করল, তুমি আমার সাথে লড়বে? এ ভিখারি, তোকে জানাও আছে যে এখানে জান যায়। এখান থেকে ভাগ যা, না হলে এক ঘুষিতে তোর হাড়ের পাউডার হয়ে যাবে। রিয়ান্স ঝুঁকে মাটিকে কপালে লাগাল, ঠিক যেমন তার বাবা করত। সে সেরার সামনে দাঁড়াল। সেরা তার সামনে কোনো বিশালকায় পর্বতের মতো লাগছিল। আমি ভিক্ষা চাইতে আসেনি সেরা, রিয়ান্স পড়ল। তার আওয়াজে কম্পন নয়, বরং একটা অদ্ভুত শান্তি ছিল। আমি লড়তে এসেছি এবং এই ইনাম আমিই নিয়ে যাব। সেরার অহংকার যেন আহত হয়ে গেল। একটা নোংরা ছেলে তাকে শহরের সবচেয়ে বড় পহেলওয়ানকে চ্যালেঞ্জ দিচ্ছে। সেরার আগে বলল, ঠিক আছে কিরা, তোকে মরার এত শখ আছে, তাহলে তোর ইচ্ছা পূরণ করে দিচ্ছি। রেফারি রিয়ান্সকে থামানোর চেষ্টা করল। বেটা, এটা নিয়মের বিরুদ্ধে, তোমার ওজন এবং বয়স। তাহলে আয়োজক সেট ধনরাজ মাইকে বলল, থামিও না, যদি এই ছেলে মরতে চায় তাহলে একে মরতে দাও। জনতাকে তামাশা চাই। ম্যাচের ঘণ্টা বাজল। ডন। সেরা রিয়ান্সকে সুযোগও দিল না। যেমনই ঘণ্টা বাজল, সে রিয়ান্সের উপর ঝাঁপিয়ে পড়ল। রিয়ান্স বাঁচার চেষ্টা করল, কিন্তু সেরার গতি তার ভারী শরীরের সত্ত্বেও বিদ্যুতের মতো ছিল। সেরা রিয়ান্সকে ধরল এবং হাওয়ায় তুলে মাটিতে আছড়ে ফেলল। ধড়াম! ধুলোর একটা গুব্বার উঠল। রিয়ান্সের পাজরে যেন বিদ্যুৎ দৌড়ে গেল।
দুঃখ এত ভয়ানক ছিল যে তার চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল। ভিড় চিৎকার করল, মার ডালো, শেষ করো। রিয়ান্স এখনও ওঠার চেষ্টা করছিল যে সেরা তাকে ফুটবলের মতো লাথি মারল। রিয়ান্স গড়িয়ে অখাড়ার কিনারে গিয়ে পড়ল। তার মুখ থেকে রক্ত বেরিয়ে এলো। সেরা হাসতে হাসতে বলল, কোথায় ছিল না এক ঘুষিতে দম ছেড়ে দেবে? এখন ওঠো এবং ভাগ যা, না হলে পরের বার তুমি উঠতে পারবে না। রিয়ান্স হাঁপাচ্ছিল, তার শরীর চিৎকার করছিল যে বাস করো, কিন্তু তাহলে তাকে তার মায়ের মুখ মনে পড়ল, সেই হাসপাতালের বিছানা, সেই রক্তের উল্টি। তাকে মনে পড়ল বাবার সেই শেষ দিন। সে তার হাতের তালু মাটিতে ঘষল। না, আমি হারতে পারি না, সে মনে বলল। রিয়ান্স কাঁপতে কাঁপতে পায়ে আবার দাঁড়াল। ভিড়ের হাসি থেমে গেল। লোকেরা হতবাক ছিল যে এত জোরে পড়ার পর সে কিভাবে দাঁড়াল। সেরার মুখ রাগে লাল হয়ে গেল। তোকে দুঃখ হয় নাকি? রিয়ান্স তার রক্তে ভেজা ঠোঁট থেকে হাসতে হাসতে বলল, সেরা, তুমি আমাকে শুধু মাটিতে আছড়েছ। আমি ভুক সহ্য করেছি, আমি রোগ সহ্য করেছি, আমি প্রতিদিন লোকের গালি সহ্য করেছি। তোর ঘুষি সেই দুঃখের সামনে কিছু নয়। রিয়ান্স সেরার চোখে চোখ রেখে একটা শর্ত রাখল। শোন, সেরা, যদি তুমি আমাকে হারিয়ে দাও, তাহলে আমি ওয়াদা করছি যে আজকের পর কুস্তির নাম নেব না। কিন্তু যদি আমি জিতি, তাহলে তোকে মানতে হবে যে শক্তি শরীরে নয়, জিগারে থাকে। সেরা গর্জন করে আবার সামনে এগোল। এবার সে রিয়ান্সকে শেষ করার ইচ্ছা এসেছিল। সে রিয়ান্সের গলা ধরে তার গলা চেপে ধরতে লাগল। রিয়ান্সের পা হাওয়ায় ঝুলতে লাগল। তার দম আটকে যাচ্ছিল। ভিড় নীরব হয়ে গেল। সবাইকে লাগল যে রিয়ান্স এখন মরে যাবে, কিন্তু রিয়ান্সকে আখাড়ায় নয়, জীবন লড়াই শিখিয়েছে। যখন সেরা তাকে চাপছিল, রিয়ান্স তার শক্তির সাথে মোকাবিলা করল না, সে কৌশলের সাহায্য নিল। সে তার বাবার শেখানো কথা মনে করল, যখন শত্রু তোমার থেকে বড়, তাহলে তার শক্তিকেই তার বিরুদ্ধে ব্যবহার করো। রিয়ান্স সেরার কবজিতে একটা বিশেষ নাড়িকে তার অঙ্গুষ্ঠ দিয়ে চেপে ধরল। দুঃখে সেরার পকট ঢিলা হয়ে গেল। সেই মুহূর্তে রিয়ান্স হাওয়ায় তার শরীরকে মোড়াল এবং সেরার গলার পিছনে চড়ে গেল। সেরা বুক খলিয়ে উঠল। সে রিয়ান্সকে ঝাঁকানোর জন্য এদিক ওদিক দৌড়াতে লাগল, দেয়ালে ধাক্কা খেতে লাগল, কিন্তু রিয়ান্স কোনো জেদি জোকের মতো তার সাথে আটকে রইল। রিয়ান্সের প্রত্যেক আঘাত এখন সঠিক ছিল। সে শক্তি লাগাচ্ছিল না, সে সেরাকে ক্লান্ত করছিল। সেরা ক্লান্ত হতে লাগল। তার ভারী শরীর এখন তার শত্রু হয়ে উঠছিল। রিয়ান্সকে সেই সুযোগ মিলল যার অপেক্ষায় ছিল। সেরা রাগে একটা জোরালো পাঞ্চ মারল। রিয়ান্স ঝুঁকে গেল এবং সেরার হাত খালি হাওয়ায় গেল। সেরার ভারসাম্য বিগড়ে গেল। এটাই সেই মুহূর্ত। রিয়ান্সের চোখে তার বাবা শামশের সিংয়ের ছায়া দেখা গেল। সে সেরার পর একটা বিশেষ দাওয়ায় ফাঁসাল। এটা সেই পুরানো চাল যাকে নাগপাশ বলে, যা তার বাবা তাকে অন্ধকার আখাড়ায় শিখিয়েছিল। সেরা লড়খড়িয়ে উঠল। একটা বিশাল পর্বত কাঁপছিল। ভিড় তাদের সিট থেকে দাঁড়িয়ে গেল। কি এটা সম্ভব? রিয়ান্স তার বাকি সব শক্তি জড়ো করল, ঈশ্বর এবং তার বাবাকে স্মরণ করল এবং একটা জোরালো হুঙ্কার দিয়ে সেরাকে টেনে নিল। আখাড়ায় সময় যেন থেমে গেল। সেরার ভারসাম্য বিগড়ে গিয়েছিল এবং রিয়ান্স সম্পূর্ণ শক্তি দিয়ে নাগপাশ দাও লাগিয়ে রেখেছিল। সেরা যার ওজন রিয়ান্সের থেকে ৩ গুণ বেশি। মাধ্যাকর্ষণ এবং রিয়ান্সের সঠিক কৌশলের সামনে অসহায় হয়ে গেল। রিয়ান্সের নাড়িতে রক্ত ফুটছিল। এটা শুধু একটা দাও নয়, এটা তার গত ১০ বছরের সংগ্রাম ছিল। সে একটা জোরালো ঝাঁকুনি দিয়ে নিজেকে পিছনে টেনে নিল এবং সেরার বিশাল শরীরকে হাওয়ায় লহরিয়ে দিল। ধাড়াম! পুরো স্টেডিয়াম কেঁপে উঠল। আওয়াজ এমন ছিল যেন কোনো ভবন ধসে পড়েছে। শহরের সবচেয়ে বড় অজয় পেহেলভান সেরা পিঠের উপর মাটিতে পড়েছিল। রিয়ান্স এক মুহূর্ত না হারিয়ে সেরাকে জড়িয়ে ধরল, যাতে সে নড়তে না পারে। রেফারি নিচে ঝুঁকে হাত মাটিতে মারতে লাগল। ১ সেরা উঠার চেষ্টা করল। তার চোখ ফেটে যাচ্ছিল। তাকে বিশ্বাস হচ্ছিল না যে সে মাটিতে আছে। ২ রিয়ান্স কাঁদছিল, দুঃখ থেকে নয়, বরং সেই উন্মাদনা থেকে যা তার বুকে ফেটে যাচ্ছিল। সে তার পকড় আরও মজবুত করল। এটা আমার মায়ের জন্য, সে চিৎকার করে বলল। ৩ ঘণ্টা বাজল। টন টন টন। পুরো স্টেডিয়ামে এক মুহূর্তের জন্য মৃত্যুর মতো নীরবতা ছড়িয়ে পড়ল। কাউকে তার চোখে বিশ্বাস হচ্ছিল না। সেই আবর্জনা বাছাইকারী, সেই ভিখারি, সেই ছেঁড়া হাল ছেলে জিতে গেল। এবং তারপর নীরবতা সোরে পরিণত হল, এমন সোর যা সম্ভবত সেই শহর কখনো শোনেনি। লোকেরা তাদের সিটে লাফাচ্ছিল, টুপি হাওয়ায় ছুড়ছিল। যারা কিছুক্ষণ আগে তার ওপর হাসছিল, এখন সেই লোকেরাই তার জয় জয়কার করছিল। রিয়ান্স, রিয়ান্স! এর সোর গুঞ্জতে লাগল। রিয়ান্স ধীরে সেরার ওপর থেকে সরে সেখানেই মাটিতে শুয়ে পড়ল। তার ছাতি ধৌঁকুনির মতো চলছিল। সে আকাশের দিকে দেখল, যেখানে স্টেডিয়ামের লাইট তারার মতো লাগছিল। তাকে লাগল যেন সেই লাইটের মাঝে তার বাবা হাসছেন। সেরা এখনও মাটিতে পড়ে হাঁপাচ্ছিল,
তার অহংকার চূর্ণ হয়ে গিয়েছিল। সে ধীরে উঠল এবং রিয়ান্সের দিকে দেখল। তার চোখে এখন রাগ নয়, বরং একটা অদ্ভুত সম্মান ছিল। সেরা তার হাত সামনে বাড়ালো। রিয়ান্স তাকে ধরল। সেরা রিয়ান্সের হাত হাওয়ায় ওপরে করল এবং মাইক নিয়ে চিৎকার করল, আমি হেরে গেলাম। আমি শরীর তৈরি করেছি, কিন্তু এই ছেলে আত্মাকে লোহার তৈরি করেছে। আসল বিজয়ী এটা। তখন আয়োজক এবং মিডিয়াওয়ালা দৌড়ে রিয়ান্সের কাছে এলো। ক্যামেরার ফ্ল্যাশ চমকোতে লাগল। রিপোর্টাররা মাইক তার মুখের কাছে লাগালো। বেটা, তুমি কে? তুমি এই অসম্ভব কাজ কিভাবে করলে? কে তোমার উস্তাদ? রিয়ান্স তার অশ্রুভরা চোখ মুছল। তার শরীরে লাগা মাটি এবং রক্ত এখন মেডেলের মতো চমকচ্ছিল। সে মাইক হাতে নিল এবং কাঁপতে কাঁপতে আওয়াজে বলল, তোমরা জিজ্ঞাসা করো আমি কে? তোমরাই তো বলেছ আমি একটা আবর্জনা বাছাইকারী, কিন্তু সত্য এটা। সে একটা লম্বা শ্বাস নিল এবং ভিড়ের দিকে দেখল। আমি সেই শমশের সিংয়ের ছেলে যাকে এই শহর ভুলে দিয়েছে। আমি সেই পেহেলবানের রক্ত যে আমাকে শিখিয়েছিলে যে কুস্তি শক্তি দিয়ে নয়, নিয়ত দিয়ে লড়া হয়। আমি এই লড়াই কোনো ইনাম, খ্যাতি বা মেডেলের জন্য লড়িনি। তার আওয়াজ ভারী হয়ে গেল। আমার বাড়িতে আমার মা মৃত্যুর সাথে লড়ছে। আমার কাছে তার চিকিৎসার টাকা ছিল না। এই 1 কোটি আমার জন্য ধন নয়, আমার মায়ের শ্বাস। আমি একটা পেহেলবানের ছেলে এবং একটা অসুস্থ মায়ের সহায়। বাস, এটাই আমার পরিচয়। পুরো স্টেডিয়ামে আবার নীরবতা ছড়িয়ে পড়ল, কিন্তু এবার এই নীরবতা সম্মানের ছিল। অনেক লোকের চোখে অশ্রু এসে গেল। সেঠ ধনরাজ সামনে এগিয়ে 1 কোটির চেক রিয়ান্সের হাতে দিল এবং তার 5 হওয়ার চেষ্টা করল, কিন্তু রিয়ান্স তাদের থামালো। রিয়ান্স সেই চেক বুকে লাগালো এবং সেখানে 1 মুহূর্তও না থেকে তাকে মিডিয়ায় ইন্টারভিউ বা পার্টির সাথে কোনো সম্পর্ক ছিল না। সে সোজা হাসপাতালের দিকে দৌড়ালো। হাসপাতালের আইসিইউ ওয়ার্ডের বাইরে ডাক্তার দাঁড়িয়েছিল। রিয়ান্স হাঁপাতে হাঁপাতে সেখানে পৌঁছল। তার হুলিয়া দেখে ডাক্তাররা হতবাক হয়ে গেল। ডাক্তার সাহেব, রিয়ান্স সেই চেক তাদের হাতে রাখল। এটা নাও, যত দরকার নাও, বাস আমার মাকে বাঁচাও। ডাক্তাররা চেক দেখল এবং হতবাক হয়ে গেল। অপারেশন শুরু হলো। ঘণ্টা কেটে যেতে লাগল। রিয়ান্স বাইরে করিডোরে মাটিতে বসে রইল। তার চোখ বন্ধ ছিল এবং সে শুধু প্রার্থনা করছিল। অনেক দেরি পর ডাক্তার বাইরে এলো। তাদের মুখে হাসি ছিল। অপারেশন সফল হয়েছে। রিয়ান্স, তোমার মা বিপদ থেকে বাইরে। রিয়ান্স সেখানেই ফুটে ফুটে কাঁদতে লাগল। এই জয় সেরাকে হারানোর থেকেও বড় ছিল। কিছুদিন পর যখন রিয়ান্স তার মাকে নিয়ে হুইলচেয়ারে করে হাসপাতাল থেকে বাইরে নিল, তাহলে সে দেখল যে বাইরে হাজারো ভিড় দাঁড়িয়ে আছে। সেই লোকেরা যারা তাকে তিরস্কার করত আজ ফুলের মালা নিয়ে দাঁড়িয়েছিল। মা হতভাগ হয়ে জিজ্ঞাসা করল, বেটা, এটা সব কি? প্রিয়াংশ মায়ের পায়ের কাছে বসে তার মাথা তাদের কোলে রাখল এবং বলল, মা বাবার স্বপ্ন পূর্ণ হয়েছে। এখন আমাদের কখনো আবর্জনা বাছাই করতে হবে না। এখন আমরা সম্মানে জীবনযাপন করব। মা তার কাঁপতে থাকা হাত দিয়ে রিয়াংশের মাথায় হাত ফেরালো এবং বলল, বেটা, তুমি শুধু কুস্তি জিতেনি, তুমি জীবন জিতেছ। সেই দিন শহর জানল যে মাটিতে লেপা প্রত্যেক মানুষ নোংরা হয় না, কখনো কখনো সেই মাটিতেই হীরা লুকিয়ে থাকে।